দর্শক, একুশে টেলিভিশনের ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ, স্বাগত। আজকে যে বিষয়টি শুনে আপনারা হয়তো একটু ধোঁয়াশার মধ্যে থাকবেন। বিষয়টি হচ্ছে জামায়াতের জাতীয় যে সম্মেলন বা জাতীয় জনসভা, তারা যে আয়োজন করলো, জনসভা সোহরাওয়ার্দী উদ্যানে গতকালকে হয়ে গেল। জামায়াতের জনসভা, কিয়ামত এবং বাস্তবতা, এই হচ্ছে আমাদের বিষয়। আসলে আলোচনায় গেলে বিষয়টি আপনাদের সামনে অনেক বেশি পরিষ্কার হবে। তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, তিনি কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী। আরও আমাদের সঙ্গে যোগ দেবেন সৈয়দ ইমরান সালে প্রিন্স, তিনি যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তো আমরা এই আলোচনায় যাওয়ার আগে, এটি অনেক বড় জনসভা হয়েছে বা বড় সভা হয়েছে জামায়াত ইসলামীর, এবং সেখানে কত লোক রয়েছে সেটা নিয়ে নানা কথা আছে। কেউ বলছেন 10 লাখ, কেউ বলছেন 8 লাখ। কিন্তু যে বিষয়টি হলো সেটা হচ্ছে পুরো সোহরাওয়ার্দী উদ্যান ভরে গিয়েছিল, আশপাশের লোকজন ছড়িয়ে পড়েছিল, এবং ঢাকা শহরে যখন তীব্র যানজট হয় তখনই বোঝা যায় জনসমাগম অনেক বেশি। তো সেটি নিয়ে আমরা কেন ফ্যাক্ট চেক সেটি আগে বলবো। তবে তার আগে আমরা একটি ভিডিও দেখে নেই, যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায় কি বলেছেন, আমরা একটু দেখি। আমাদের যে সকল দফা টফা, এগুলো সবই হলো নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য। ওরা আওয়ামী লীগ নাই, এই কারণে বিএনপি ক্ষমতা আসবে, এটা তারা সহ্য করতে পারে না। আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। অন্য দল আসবে, কিন্তু ওরা আসবে না, এটা শিব। আমি ওনাকে প্রথম দিন থেকে তাদেরকে বলছি, ভাই আপনারা 72 পরে কিন্তু জামাতে ইসলামী নামটা রেখে দিয়েছে, এটা অন্যায় করেছিলাম। কারণ আপনারা 71-এ আপনাদের যে ভূমিকা, এটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে যে বাংলাদেশ গঠিত হয়েছে তার স্পিরিটের পক্ষে যায় না। তাহলে আপনারা এর আগে তো ডেমোক্রেটিক লীগ করেছিলেন, ইসলামী আইডিয়াল করেছিলেন, তার ব্যাপারে জামাত ইসলামী নামটা কেন রাখছেন? এটা আমাদেরকে অপমান করেছেন। তাহলে আপনি যদি 71-এর যে মুক্তিযুদ্ধকে যদি আপনি অপমান করতে থাকেন, আপনি আবারও কিন্তু শেখ হাসিনা। আমরা 1 by 1 যেতে চাই। সেটা হচ্ছে যে প্রথমটি যদি আমরা গয়েশ্বরচন্দ্র রায়ের বক্তব্যটা দেখি, 3টা পয়েন্ট রয়েছে। প্রথমত, আপনাদের এইটার উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে পেছানো, এ সমস্ত সম্মেলন কিছু না উনি বলছেন। সেকেন্ডলি বলছেন যে কিয়ামত পর্যন্ত আপনাদের ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি আলোচনা শুরু করতেন, আমরা আলোচনা শুরু করতে বলছি ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নানকে। যে আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে দেশবাসীকে ধন্যবাদ জানাই, সহ আলোচক যারা এখন আসেননি আসবেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনি যে ভিডিওটা দেখালেন বাবু গয়েশ্বরচন্দ্র রায়, উনি বলেছেন যে আমাদের এই দাবিগুলো 7টা দাবি, 7টা যে দাবি, এই দাবিগুলো মূলত দাবি না, এটা মূলত নির্বাচনকে ভণ্ডুল করার জন্য। কিন্তু বাংলাদেশের মানুষ এই 7 দফা দাবি যে জনগণের দাবি, সেটা সোহরাওয়ার্দী উদ্যানে গণমানুষের ঢলই প্রমাণ করেছে এই দাবি কিন্তু জনগণের দাবি, এটা শুধু জামাত ইসলামীর দাবিতে পরিণত হয়নি। বিশেষ করে সংস্কার চায় না বাংলাদেশে এমন একজন মানুষ এখন দেখানো যাবে না। জুলাই আহত এবং পঙ্গুত্ব বরণকারীদের পুনর্বাসন চায় না এমন একজন মানুষ বাংলাদেশে নাই। যারা প্রবাসে আছে তাদের ভোটাধিকার চায় না, এরকম হাতে গোনা 2-1 পাপিয়া আপার মতন 2-1 লোক ছাড়া আর কেউই নাই বাংলাদেশে। এরপরে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী চেয়েছে যারা এই যে অভ্যুত্থানটা হয়েছে জুলাই এবং আগস্টে, এই অভ্যুত্থানটাকে পৃথিবীর অনেকগুলো মিডিয়া বলেছে 1971-এর পরে বাংলাদেশের সবচেয়ে বড় ধরনের একটা ফ্যাসিবাদী হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডের বিচার চায় না এরকম কেউ নাই, আমরা সেটাই চেয়েছি। এরপরে আমরা চেয়েছি কি লেভেল প্লেয়িং ফিল্ড। তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড যদি না থাকে, তাহলে নির্বাচনে রেফারি যদি কারোর পক্ষে চলে যায়, প্রশাসন যদি কারোর পক্ষে চলে যায়, তাহলে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা
প্রশ্নবিদ্ধ হবে। তাহলে বোঝা যাচ্ছে, আর আমাদের সবচেয়ে বড় একটা দাবি হচ্ছে পেয়ার পদ্ধতি, যেটা নিয়ে ওনাদের বড় ধরনের কি আছে, মানে বিপরীত অবস্থান আছে। তাহলে বোঝা গেল কি যে অধিকাংশ মতামত যদি জনগণের মতামত হিসেবে আমরা এখন প্রতিষ্ঠিত করতে পেরেছি, এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর সবচেয়ে বড় অর্জন। এবং আমরা জনগণের দাবিকে সামনে রেখেই কিন্তু এই সেটা আসলে প্রমাণ করার জায়গা কি যে আপনারা যে 7টি দাবি করেছেন, এই 7টি দাবি হচ্ছে মানুষের দাবি, জনগণের দাবি। সেটা প্রমাণ করার পদ্ধতি কি, মানে সেটি কি এই সমাবেশের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে? এটা আমরা একদিনে করি নাই, এই দাবিগুলো আমরা বিভিন্ন সময়ে করে আসতেছি। তাহলে সেখানে তো বিএনপির তো আপনাদের সমাবেশে থাকা উচিত ছিল। না, প্লিজ আমাকে এখানে বলতে দেন। আমরা বিভিন্ন সময়ে এই দাবিগুলো করে আসতেছি, এক। দ্বিতীয় হচ্ছে এটার পিছনে আমাদের ক্যাম্পেইন ছিল। শেষে এসে আমরা এই ক্যাম্পেইনের মাধ্যম দিয়ে, এই সমাবেশের মাধ্যম দিয়ে আমরা প্রমাণ করতে চেয়েছি যে এই সমাবেশের মাধ্যম দিয়ে জনগণ যে আমাদের এই দাবির সাথে একমত হয়েছে সেটা প্রুভ করেছি আমরা। এটা সমাবেশের মাধ্যম দিয়ে সেটা প্রুভটা করা হয়েছে। আর দ্বিতীয়, উনি যে কথাটি বলেছেন যে কিয়ামত পর্যন্ত জামাত ইসলামী ক্ষমতায় আসবে না, আমি জানি না উনি কিয়ামত পর্যন্ত বাঁচবেন কিনা। বাবু যদি কোনো এরকম এলেম ওনার কাছে থেকে থাকে যে আল্লাহ তাআলা ওনাকে কিয়ামত পর্যন্ত জীবন দিবেন, তাহলে উনি হয়তো দেখে যেতে পারবেন। উনিও জানতেন না যে 5ই আগস্ট বাংলাদেশের মানুষ একটা গণ অভ্যুত্থান করে ফ্যাসিবাদকে কি করবে, দিল্লি পাঠিয়ে দিবে। এটা বাবু গয়েশ্বরচন্দ্র রায় 5 তারিখ সকালেও জানতেন না, কিন্তু বাংলাদেশের ইতিহাসে সেটা হয়েছে। কাজে এরকম কথা বলে মূলত জামাতের যে জনপ্রিয়তা এবং আগামী দিনে জামাতের প্রতি মানুষের যে গ্রহণযোগ্যতা, এটাকে একটু খাটো করে দেখা, আমরা এটাকে সেইভাবে গ্রহণ করি না। আমি মনে করি এটা বরঞ্চ উনি মানে নিজেদের পায়ে নিজেরাই কোড়াল মারছেন, কারণ নিজেদের শাক দিয়ে মানে মাছ ঢাকা যায়। আমরা ফরহাদ মজহারের বক্তব্যের আলোচনায় পরে যাব। আর সৈয়দ ইমরান সালে প্রিন্স মাত্র আসলেন, তাকে একটু দম নিতে দেই। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন রাশেদ খান। রাশেদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি তো বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের তো বক্তব্য শুনেছেন, এবং তার জবাবে জামায়াত নেতা যেটা বললেন, গয়েশ্বর স্পষ্ট করেই বলেছেন যে আসলে এই যে 7 দফা দাবি, এটি হচ্ছে আসলে নির্বাচনকে পেছানো বা ভণ্ডুল করার একটা অপচেষ্টা, এবং জামায়াত ইসলামী কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না। এটির বক্তব্য তো শুনছেন। এর সঙ্গে যদি আপনি যুক্ত করতেন, এই যে আপনি যদি দেখে থাকেন, চিন্তক ফরহাদ মজহার বলেছেন যে জামায়াতের আসলে নামটাই পরিবর্তন করা উচিত। তার বক্তব্য হচ্ছে তারা যে 71-এর যে স্পিরিট, তার সাথে তো এই নামটা আর যায় না, সুতরাং এটা চেঞ্জ করে ফেলা উচিত। জি বলুন আপনি। ধন্যবাদ সবাইকে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। শুরুতে আমি জনাব ফরহাদ মাঝার যেটি বলেছেন যে জামাত ইসলামের নামটা পরিবর্তন করা দরকার, এবং সাথে কিন্তু তিনি এটিও বলেছেন যে আমি জামাতের নেতাকর্মীদেরকে অত্যন্ত পছন্দ করি, অত্যন্ত ভালোবাসি। স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে বা ওই সময় যে বিতর্কিত ভূমিকা, এই ভূমিকার কারণে এই জামাত নামটি না রাখা উচিত, তিনি এই ধরনের মন্তব্য করেছেন। দেখেন, আমার মনে হয় যে জামাত এবং শিবিরের মধ্য থেকে বিভিন্ন সময় কিন্তু সংস্কারের আলাপগুলো এসেছে। তো সেই জায়গায় আসলে জামাত ইসলামের যে একটা সংস্কার বা তাদের যে ধরনের তাদের বিরুদ্ধে অভিযোগটা রয়েছে, এই বিষয়ে আসলে আমার মনে হয় যে স্পষ্টতা দরকার আছে। তারা যদি মনে করে যে আমরা জনগণের কাছে এই বিষয়ে আমাদের অবস্থান ক্লিয়ার করব, সেটি কিন্তু দরকার, কিন্তু এখনো পর্যন্ত সেই অবস্থান তারা ক্লিয়ার করতে পারেনি। আমি সাবেক শিবিরের অনেক লেখা আমি দেখেছি, বক্তব্য শুনেছি, তাদের পক্ষ থেকে কিন্তু এই বিষয়টি নিয়ে বিভিন্ন সময় মন্তব্য করা হয়েছে। এমনকি জামাতের মধ্যে আসলে যারা সংস্কারের আলাপটা অতীতে তুলেছে, তারাও কিন্তু একই ধরনের মন্তব্য করেছে। তো সেই জায়গায় ফরহাদ মাজার তিনি এই দাবি জানিয়েছেন, তাও জামাতকে ভালোবেসে, জামাতের প্রতি পজিটিভ আলাপ তুলেই কিন্তু তিনি এই দাবিটি জানিয়েছেন। এখন জামাত এই দাবি গ্রহণ করবে কি করবে না, এটি জামাতের আসলে একান্তই দলীয় সিদ্ধান্ত। আমার এই ক্ষেত্রে আসলে ওইভাবে মতামত দেওয়ার কিছু না। জানিয়ে রাখতে চাই রাশেদ, আজকে যে গতকালকের যে সমাবেশ, সেখানে কিন্তু এবি পার্টি আমন্ত্রণ পায়নি। এবি পার্টির সভাপতি মঞ্জু সাহেব, তিনি কিন্তু শিবিরের সাবেক সভাপতি, তারা কিন্তু জামায়াতের এই ক্ষমা চাওয়ার প্রশ্নটি সামনে নিয়ে আসছিলেন 71-এর ভূমিকার জন্য, এবং তারা আলাদা দল গঠন করেছেন। বিএনপিকে তো দাওয়াত দেয়নি বা বিএনপি যায়নি, সেটা আমরা জানবো, এবং এবি পার্টিকেও দাওয়াত দেয়নি। মানে এটা কি প্রকাশ করে? না, আমি আসলে সেটাই বলছি যে জামাতের মধ্যে একসময় যারা ছিলেন, হয়তো এখনো অনেকে আছেন, তারা বিভিন্ন সময় কিন্তু এই সংস্কারের আলাপটা তুলেছে,
এবং এখনকার প্রজন্ম কিন্তু সেই বিষয়গুলো নিয়ে অনেকে একমত পোষণ করে যে জামাত যেহেতু আসলে ওই সময় স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, কি কারণে অবস্থান নিয়েছিল, তাদের এখন বর্তমান ব্যাখ্যা কি, সেই বিষয়ে কিন্তু অনেকে জানার আগ্রহ রয়েছে। আমার মনে হয় এটা জামাতের দলীয় সিদ্ধান্ত, জামাত কি করবে সেটা আসলে তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। এই বিষয়ে আমি আরেকটি দল হিসেবে কোনো ধরনের মন্তব্য করতে চাই জি, না। জি, আর যেটি আপনি বললেন যে না, আমরা ওই জামাত বিষয়ে আপনার ইসলামের কাছে প্রোগ্রামে আসবো, অন্য বিষয়টা আসবো। আমরা সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের কাছে একটু জানতে চাই। প্রিন্স ভাই, জি, যেটি হচ্ছে যে দুটো বক্তব্য এসছে, একটা হচ্ছে যে গায়েশ্বরচন্দ্র রায় যেটি বলেছেন যে জামায়াতের যে 7 দফা গতকালকে যেটা তুলে ধরেছে, এটা ক্যাম্পেইন হচ্ছে, এটি আসলে নির্বাচনকে ভণ্ডুল করা, পেছানোর জন্য একটা বিষয়, আর কিয়ামত পর্যন্ত জামাত ক্ষমতায় আসার সম্ভাবনা নেই। আর উনি এর জবাবে বলছেন যে তাদের যে কালকের যে সমাবেশ, এত মানুষের অংশগ্রহণ, এ দিয়ে তাদের দাবিটি স্টাবলিশড অলরেডি, এবং মানুষের দাবি, জনতার দাবি, এবং সেটা আপনি সেই জায়গা থেকে যদি শুরু করতেন। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে যারা আমার সহ আলোচক অনলাইনে এবং স্টুডিওতে আছেন তাদেরকেও শুভেচ্ছা, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আসলে জনগণ তুমি কার, এটা হচ্ছে বড় প্রশ্ন। তো জামায়াতে ইসলাম বাংলাদেশের একটি রাজনৈতিক দল। আপনারা জানেন যে এই রাজনৈতিক দল একসময় আমাদের সাথে, বিএনপির সাথে আমাদের সাথে 4 দলীয় জোট করেছে, তারও আগে আপনার 18 দলীয় জোট করেছে, এরপরে আবার 20 দলীয় জোটেও ছিল, তারপরে আবার ছিল না। তো এই ধরনের একটা আমাদের সাথে তাদের রাজনৈতিক মিত্রতা ছিল, এবং সেই রাজনৈতিক মিত্রতা হলো কমন ইস্যুতে, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কমন ইস্যুতে আমাদের মধ্যে একটা ঐক্য ছিল। তো এখন জামাতে ইসলাম যে ভূমিকা নিচ্ছে, তারা বলছে যে তাদের এই 7 দফা জনগণের দাবি। তো তারা যে গত 15 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের সাথে থেকে বা আমাদের সাথে নাও থেকে এককভাবে যে তারা আন্দোলন করেছে বা তাদের অবস্থান নিয়েছিল, তখন তো এই 7 দফার কথা আমরা শুনি নাই, তখন তো ওই পিআর পদ্ধতির কথা আমরা শুনি নাই, তখন তো বরঞ্চ অবিলম্বে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে তারা রাজপথে সোচ্চার ছিল। তো এটা তাদের, হ্যাঁ, তারা যেহেতু একটা ক্যাডার ভিত্তিক সংগঠন, তো সেই কারণে তাদের এই দাবিটা হয়তো গুপ্তভাবেই তাদের মধ্যে ছিল, প্রকাশ্যে হয়তো আনে নাই। আজকে কেন প্রকাশ্যে আনছেন এটা জাতির কাছে স্পষ্ট। এবং এই যে ধরেন ওনারা বলছেন যে জামাতের এই সব দাবিতে জনগণের সমর্থন, এবং সম্প্রতি 19 তারিখে তারা ঢাকায় যে সমাবেশ করেছেন, হ্যাঁ, ঢাকায় দীর্ঘদিন পরে ঢাকায় তারা জাতীয় সমাবেশ করেছেন, সমগ্র বাংলাদেশ থেকে তারা তাদের নেতা কর্মীদেরকে একদম চেঁচে নিয়ে আসছেন। মানে কি এরপর কি নাই, সারা দেশে কি নাই? না, আমি আমার এলাকায় ছিলাম তখন, আমার নিজের এলাকা ময়মনসিংহের হালুয়াঘাটে ছিলাম, তো দেখেছি যে সেখানে আমাদের মানে আমি খোঁজ নিয়েছি আসলে কারা গেল। তো জামাতে ইসলামের যারা করেন, শিবির যারা করেন, বর্তমান বা সাবেক কেউ ছিল না, সবাই কিন্তু চলে আসছে, এবং এটা খুবই ব্যয়বহুল একটা তারা সম্মেলন করেছে। কিরকম ব্যয় হতে পারে আপনার ধারণা? কেউ বলছেন সরকারের একটা সহযোগিতা, ইন্টারাপ্ট করি, কিরকম আপনারা, সরকার নিজেই বলছে তাদেরকে 48 লক্ষ টাকা পেমেন্ট করেছে আপনার যে 4 জোড়া কি বলে ট্রেন দেওয়ার কারণে। তো এখান থেকে তো বোঝা যায়। তা এবং তারা বিভিন্নভাবে যে চাঁদা তুলেছে, এই যে আপনার বাস ট্রাক করে নিয়ে আসার জন্য, তো সেইখানেই তো বোঝা যায় এটা ব্যয়বহুল। এবং তার চেঁচে বললাম এই কারণে, আমি একটু শেষ করি, যে আমি খোঁজ নিয়ে দেখলাম যে তাদের আসলে যে সদস্য যারা, তারাও কিন্তু কেউ সেদিন এলাকায় ছিল না, সব চলে এসছে। তো যাই হোক, এটা তারা করতেই পারে যে দীর্ঘদিন জামাত নিষিদ্ধ ছিল বা প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই, তারপরে তাদের এটা সমাবেশ তারা নিয়ে এসছে। তারা কতটুকু এটা আশানুরূপ তাদের মানে যে ধরনের প্রচারণা বা ঢাক ঢোল পেটানো হয়েছে, সেই ধরনের সেখানে লোক সমাগম ছিল কি না এটা ওনারাই ভালো বলতে পারবেন। এটা আমি যেহেতু ঢাকায় ছিলাম না, আমি বিভিন্ন গণমাধ্যমে এবং মানে ছবি দেখেছি, তো তাতে আমার মন্তব্য করার কিছু নেই, এটা ওনারা একটা সংগঠন করতেই পারে। কিন্তু সেখানে তারা যে কথা বলছেন, এটা দিয়ে এই 7 দফা এখানে জনগণ সমর্থিত হয়েছে, ওখানে জনগণের কোনো অবস্থান ছিল না, ওনারা ওনাদের নেতাকর্মীদেরকেই নিয়ে এসছেন। এটা তো ওনাদের নেতাকর্মীদের সমর্থন পুষ্ট 7 দফা হতে পারে। আর এই 7 দফা আজকে দেখেন হঠাৎ করেই কেন 5ই আগস্টের পর ওনারা এই ভিন্ন অবস্থানটা নিলেন। আমাদের নেতা তখন তারেক রহমান কিন্তু বলেছিলেন ওনাদেরকে উদ্দেশ্য করেই সেই 5ই আগস্টের পরে, যে আমরা দুঃখজনক হলেও সত্য, কোর্ট অ্যান্ড আনকোর্ট, দুঃখজনক হলেও সত্য, আমাদের আন্দোলনের এই অভ্যুত্থানের একটি মিত্র শক্তি তারা কিন্তু পার্শ্ববর্তী দেশের ফাঁদে তারা পা দিয়েছে। এবং সেই সময় আমরা তাদেরকে বলতে শুনেছি যে ভারত অখুশি হয় এমন কোনো কাজ
বা আমাদের করা উচিত নয়। এমনকি উনি আওয়ামী লীগকে স্বপ্রণোদিত হয়ে তিনি মানে ক্ষমা করে দিয়েছিলেন। তাহলে আমরা এই যে কথাগুলো, এই কথাগুলোর মধ্য দিয়ে কিন্তু যদি এবং এই যে তাদের যে একটা রহস্য, এটা কিন্তু খুঁজে পাওয়া যায়। আজকে এটা অবাস্তব না। বাংলাদেশের মানুষ আজকে নির্বাচনের জন্য মুখিয়ে আছে। গ্রামের কৃষক বলেন, রিক্সা চালক বলেন, পান দোকানদার বলেন, চায়ের দোকানদার বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, বড় ব্যবসায়ী বলেন, ক্ষুদ্র ছোট শিল্পপতি, বড় শিল্পপতি, যাদের সাথে আপনি আলোচনা করবেন, সাংবাদিক বলেন, নারী বলেন, তাদের সকলেরই বক্তব্য যে নির্বাচন কবে হবে। আলোচনার আরো পয়েন্ট আছে নির্বাচন নিয়ে, আপনি আরো অনেক কথা বলবেন, তারও কথা বলার জন্য তিনি উসখুস করছিলেন জামায়াত নেতা। তবে একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে, সঙ্গে আছি আমি হারুনুর রশিদ। তো আমরা একটা আলোচনায় ছিলাম, তার আগে আরও একটি ভিডিও দেখে নিই। ফ্যাক্ট চেকের আজকের এই বিষয়গুলো হচ্ছে যে নানা রকম কথা হচ্ছে, সেটি আমরা যাচাই করে দেখছি। এই কারণেই ফ্যাক্ট চেকার নেই, কারণ যাদের নিয়ে কথা তারাই রাজনীতি করেন, তারাই কথা বলবেন। দেখি একটু বক্তব্য বিএনপির একজন আঞ্চলিক নেতার। জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ কে দিয়েছে? ভিতরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জামাত ইসলামের পিতা বা জন্মদাতা, সেই জন্মদাতার সাথে তারা বেঈমানি করেছে। জন্মদাতার ছবি রাস্তায় ফেলে তারা প্রতিযোগিতা করছে। জামাত ইসলামের অংশগ্রহণ শিবিরের ছেলেরা আমার নেতাকে নিয়ে কুরুচপূর্ণ স্লোগান দিচ্ছে, দেশ মাতাকে নিয়ে কুরুচপূর্ণ স্লোগান দিচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছবি প্রতিযোগিতা করছে। এদেরকে আমরা ভোট দিতে পারি না। এরা ধর্মের কথা বলে, ব্যবসার সার্টিফিকেট বিক্রি করে। এদের থেকে সাবধান হবেন। আজকে যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন, এই দেশের অর্থনীতির মুক্তি কতগুলো ইস্যু রয়েছে। উনি হচ্ছেন, আমি পরিচয়টা করে দিই, উনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা। ওনার এই বক্তব্যটি ভাইরাল অলরেডি। ওনার কয়েকটি পয়েন্ট আছে যে আপনি জন্মদাতাকে জামায়াত ইসলামী অস্বীকার করছেন, নাম্বার ওয়ান, সেটার ব্যাখ্যা কি হবে আমি জানি না। একই সঙ্গে বেহেশতের টিকিট বিক্রি করছে জামায়াত ইসলামী, কেন উনি আপনি বলতে পারেন এটি উপজেলার আহ্বায়ক কিন্তু সভাপতি। আর একই সঙ্গে যেটা এই যে বিষয়গুলো বলল যে জন্মদাতাকে অস্বীকার, একই সঙ্গে বেহেশতের টিকিট, এই বিষয়গুলো আপনাকে কিভাবে দেখেন? জি, আমি শুরুতে এই কথার উত্তর দিতে চাই। বিএনপির জন্ম কত সালে আর জামাত ইসলামী শুরু হয়েছে কত সালে? কাজেই বিএনপি যদি জামাতকে জন্ম দেয়, তাহলে তো জামাতের প্রতিষ্ঠা আর বিএনপির প্রতিষ্ঠার টাইম তো উল্টে যায়। তাহলে সন্তান তো বাপের চেয়ে বড় হইতে পারে না। জামাত ইসলামের জামায়াত ইসলামী বাংলাদেশ কবে জন্ম? বাংলাদেশ জামাত ইসলামী যে বাংলাদেশ জামাত, আমি ঠিক জানতে চাই বাংলাদেশ জামাত ইসলামী জন্ম কবে? হ্যাঁ, বাংলাদেশ জামাত ইসলামীর জন্ম তো 41-এ যেটা হয়েছিল, সেই জায়গাতে আমরা অ্যামেন্ডমেন্ট করে বাংলাদেশের স্বাধীনতার পর। বাংলাদেশ জামাত ইসলামীর জন্ম কবে? হ্যাঁ, বাংলাদেশ জামাত ইসলামীর জন্ম তার বিএনপির হাত ধরে হয় নাই। বিএনপির হাত ধরে যেটা বাকশাল কায়েম হয়েছিল শেখ মুজিবের হাত ধরে, সেই জায়গা থেকে যখন এদেশের মানুষ মুক্তি পেয়েছিল 75-এ, এই মুক্তি পাওয়ার পরে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন, তখন বহুদলীয় গণতন্ত্রের মাধ্যম দিয়ে সকল দলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ এসে যায়। তাহলে কি আজকে বিএনপি এই দায় নিবে যে আওয়ামী লীগেরও জন্মদাতা পিতা হচ্ছে জিয়াউর রহমান এবং তাদের সমস্ত অপকর্মের দায় নেবেন? এই প্রশ্ন আমার থাকলো। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি বলেছেন, আরেকটা কি বললেন, যে ছবি ভাঙ্গার রাজনীতি কোথাও করে না, পুরনো ছবি দিয়ে জামাতের নামে দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। আমরা কোথাও আমাদের কোনো দলীয় কর্মীরা এই ছবি ভাঙ্গে নাই, পাড়ায় নাই। যা দেখেছি এগুলো প্রমাণযোগ্য বিষয় হতে হবে এবং এটা পুরাতন ছবি দিয়ে, আওয়ামী ফ্যাসিস্ট আমলের ছবি দিয়ে এগুলোকে আমাদের নামে চালিয়ে দেওয়া হচ্ছে, যে চালিয়ে দেওয়া। আর আমরা কখনোই বেহেশতের টিকিট বিক্রি করি না। আমরা কোথাও এই কথা বলি না যে এইটা করলে আপনি জান্নাতে চলে যাবেন। কোরআন এবং হাদিস যে কাজের মাধ্যম দিয়ে একজন মানুষকে জান্নাতে যাওয়ার কথা বলেছে, সেটা যদি বলেন, সেটা আমাদের বক্তব্য না, এটা কোরআনের বক্তব্য, এটা হাদিসের বক্তব্য। জামাত তো কাউকে গ্যারান্টি দেয় না। জামাতের আমির তো এই কথা বলেন যে আমি কোথায় যাব, বেহেশতে যাব কিনা, এইটারই গ্যারান্টি না। আমি আব্দুল মান্নান দায়িত্ব নিয়ে বলছি, আমার কর্মকাণ্ডে যদি আমার রব, আমার সৃষ্টিকর্তা যদি সন্তুষ্ট না হয়, আমার এই দলীয় পদবি দিয়ে তো জান্নাত হবে না। আমার একজন কর্মীও জান্নাতে চলে যেতে পারে, আমার একজন নেতাও কি আটকে যেতে পারে। কাজে আমরা কোথাও জান্নাতের জামায়াতের সাথে আমরা কোরআন সুন্নাহ বেস কি করি, আমাদের রাজনৈতিক
যে আদর্শ, এটা কোরআন এবং সুন্নাহ বেজ এবং সোর্স অফ ল হচ্ছে এখান থেকে। এই জন্য জনগণকে আমরা যেরকম ইহজাগতিকভাবে সতর্ক করি, পারলৌকিকভাবে সতর্ক করি। এই জায়গা থেকে কেউ যদি মনে করে আমরা জান্নাতের সার্টিফিকেট বিক্রি করি, তাহলে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একই রাজনীতি করেছেন, এটা উনি কিভাবে বলবেন? ওই জায়গাটা কিন্তু ফরহাদ মাজারকে কিন্তু আমরা এখন অ্যাড্রেস করতে চাই। এখন আপনাদের জামাতের আমি নাম পরিবর্তন এবং উনি একটা একাত্তরের কথা ভূমিকা। বলেছেন যে ডেমোক্রেটিক লীগ নামে বাংলাদেশ জামাত ইসলামী কখনো কোনো সংগঠন কায়েম করে নাই, বরঞ্চ আব্দুর রহিম সাহেব, মাওলানা আব্দুর রহিম সাহেব এটার প্রস্তাবক ছিলেন, আইডিয়াল করতে চেয়েছিলেন। সেই জায়গা থেকে কি হয়েছে, জামাত ইসলামী এটাতে যায় নাই। জামাত ইসলামীকে ভাঙার অনেকে অনেক ধরনের কি করেছেন, চেষ্টা করেছেন, সেই চেষ্টার জায়গায় ব্যর্থ হয়েছে। জামাত নামে ছিল, উনি তো নাখালপাড়ায় বসতেন। হ্যাঁ বসতেন, আমি তো আমার দেখার সৌভাগ্য হয়েছে তাকে। ওনার বহু লিটারেচার আমরা এখনো পড়ি, ওনার প্রতি তো আমাদের অসম্মান নাই, বাট জামাতকে অনেকেই ভাঙার চেষ্টা করেছেন অনেকভাবে। সেই জায়গাটা কিন্তু একেবারে, এটা কিন্তু ধরেন রাশেদ খানও একটু আগে বলছেন, কিন্তু এও বললেন। শোনেন, আমি এটার অ্যান্সারটা এভাবেই দিতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশে যখন জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যখন তার আদর্শ দিয়ে এগিয়ে যায়, তখন এই চেতনাটাকে কি করা হয়, পুঁজি করা হয়। এবং শেখ হাসিনা ফ্যাসিস্ট, তারা কিন্তু এই 15 বছর এই চেতনা বিক্রি করেই খেয়েছিল। এবং আপনি দেখবেন যে জুলাই এবং আগস্টের, প্লিজ আমাকে শেষ করতে দিবেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় কাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল? জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। কেন নিষিদ্ধ করা হয়েছে? তারা মনে করছিল যে জামাত শিবির নিষিদ্ধ হলে এই আন্দোলন কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু শেষ হয় নাই, এটা আরো কি হয়েছে। কাজে এখন যারা রাজাকারের তকমা, রাজাকারের বাচ্চা, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা বলে রাস্তায় স্লোগান দিচ্ছেন, তারা ঠিক একই চেতনার কি করতেছেন, ফেরি করতেছেন। সেটার মাধ্যম দিয়ে বাংলাদেশের মানুষ তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় ছাত্ররা কি বলেছে যে তুমি কে আমি কে, রাজাকার কে বলেছে স্বৈরাচার। 54 বছর পরে এসে আমরা বিভক্তির রাজনীতি চাই না, যেটা সালাউদ্দিন ভাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বক্তব্য বলেছেন। সেটা না, আমি যে প্রশ্নটি করতে চাই, 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালে আপনাদের জামায়াত নেতারা মন্ত্রী পরিষদে ছিল। হ্যাঁ, জামাতের নেতারা 3 জন নেতা ছিল মন্ত্রী পরিষদে, আপনারা 3 জন, বাণিজ্য মন্ত্রী ছিল। খালি কি জামাতের নেতারা ছিল, আওয়ামী লীগ এবং বিএনপির নেতারাও ছিল? এটাও বলবেন পরবর্তীতে আওয়ামী লীগ এবং বিএনপির নেতারাও তো বলতে দেন, জামাতের নেতারা ছিল। তাহলে সেটা পূর্ব পাকিস্তান সরকার তো ছিল, মানে প্রাদেশিক সরকারে। তো সেই সরকার যদি গণহত্যা চালায়, সেই সরকারের যাদের মন্ত্রিসভায় ছিল তারা কি দায় নেবে না? এটা কিভাবে অ্যাভয়েড করবেন? ইয়েস, ভেরি গুড। যদি জামাত ইসলামের কোনো নেতা সেই সময়ের প্রাদেশিক প্রসাদে থাকার কারণে যদি দায় নিতে হয়, তাহলে আওয়ামী লীগ এবং বিএনপির যে সমস্ত পরবর্তী নেতারা যারা ওই প্রাদেশিক পরিষদে ছিলেন, তাদের দায়টা কি এড়িয়ে যেতে পারবেন আপনি? এটা কোশ্চিন করাও সম্ভব না। কে কে ছিল? বিএনপি কে কে ছিল? আওয়ামী লীগ তো দেশে কেন ছিল না? কেন শাহজুরুর রহমান কোথায় ছিলেন? এবং আরো অনেকেই ছিলেন, আরো অনেকেই ছিলেন। আমি তো নাম বললাম যে পরবর্তীতে এসে কি হয়েছে। আপনি দেখেন আওয়ামী লীগ আমলে যে 10,000 মানুষের রাজাকারের তালিকা তৈরি করা হলো, সেই 10,000 মানুষের রাজাকারের তালিকায় কাদের নাম এসেছে বেশি? 8,000 এসেছে আওয়ামী লীগের, 1000 সামথিং এসেছে বিএনপির, এবং মাত্র 33 থেকে 37 জন নাম এসেছে। আচ্ছা, বিএনপি কি 71 সালে ছিল না? 71 না থাকুক, কিন্তু বিএনপির রাজনীতির সাথে যুক্ত। জামাত ইসলামী যে তারা যে আসলে সব সময় ব্যাক, মানে পিছনের দিকে রাজনীতি করে, এটা তার হলো আমরা পিছনে যাইতে চাই না। শেষ করতে দেন, আপনি আমাকে ফ্লোর দিয়েছেন। জামাত সব সময় জনগণকে ধোঁকা দেওয়ার রাজনীতি করে। এটা যেমন ধরেন বলেন যে জান্নাতের টিকিট, তারা বিভিন্ন জায়গায়, আমার এলাকাতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কুপন বিক্রি করছে, বলছে যে এই কুপন মানে যারা কিনবে তারা হলো জান্নাতের টিকিট পাবে। এমনকি তাদের এক নেতা, এই যে ভাইরাল, আপনি যদি বলেন আমি এখানে বের করতে পারবো, সংস্কার যদি আপনি না মানেন, সংস্কার যদি আপনি অবহেলা করেন, প্রকৃতপক্ষে আপনি কোরআনকে অবমাননা করছেন। কোরআনকে অবমাননা করা মানে জান্নাতের টিকিট আপনি মিস করলেন। কে বলেছে এটা? এটা মাসুদ সাহেব বলেছেন। তো যাই হোক, এগুলো যে কথা, এগুলো তো আপনি যে এগুলো তো একটু প্রমাণিত আছে। এখানে আরও অনেক বক্তব্য আছে। তারা বিভিন্ন জায়গায় গিয়ে আপনার এই যে জামাতের সদস্যের আবরণে আওয়ামী দোসরদেরকে তারা স্থান দিচ্ছে তাদের দলে। প্রমাণ দিব আমরা, প্রমাণ দিব। গতকালকে বা পরশুদিন তাদের যে ঢাকায় সমাবেশ হয়েছে, সেই সমাবেশে সেখানে বিভিন্ন মিছিলে আমরা বিভিন্ন জায়গা থেকে এসছে আওয়ামী দোসরদের ছবি
আমরা দেখতে পেয়েছি সামাজিক গণমাধ্যমে। আওয়ামী লীগ আমলের ছবিও দেখেছি, পাশাপাশি এই মিছিলের ছবি দেখেছি, একদম রেড মার্ক করা সেই ছবিগুলো। এগুলো তো তারা এখানে পুনর্বাসিত করছে। আজকে জামাতের রাজনীতি বোঝা কিন্তু খুব দুষ্কর, যেটা আমি বলছি। আজকে যে এই যে নির্বাচন পেছানোর জন্য বা নির্বাচনকে অনিশ্চিত করার জন্য যত ধরনের পরিকল্পনা, এর নেপথ্যে কিন্তু জামাত ইসলামী আছে। এই যে উনি বললেন যে লাভ কি তাদের, আমি আসছি, লাভের কথা আসছি। উনি বললেন যে ওনারা এইসব স্লোগান দেন না। আমাদের কাছে প্রমাণ আছে, জামাত শিবিরের ছেলেরা তারা এই সব স্লোগান দিয়েছে, জিয়াউর রহমানের ছবি অবমাননা করেছে। এবং ওনারা এই যে বললেন যে জিয়াউর রহমান আপনার জামাতের প্রতিষ্ঠাতা না, ওই অর্থে তো আমরা বলছি না প্রতিষ্ঠাতা না, জন্মদাতা। জিয়াউর রহমানের সেই 1979 সালে যে আপনার মানে কি বলে বহুদলীয় গণতন্ত্রের হাত ধরেই কিন্তু ওনারা জামাত ইসলামী নামে রাজনীতি করার সুযোগ পেয়েছে। উনি আইডিয়ালের কথা অস্বীকার করলেন, অথচ কে না জানে আইডিয়াল হচ্ছে জামাতি ইসলামীর। সেই সময় যেহেতু স্বাধীনতার পরবর্তীকালে তাদের অবস্থান খুব খারাপ ছিল, জামাত নিয়ে তারা নামে রাজনীতি করতে পারছিল না, তখন তারা রহিম সাহেবের নেতৃত্বে ইসলামিক ডেমোক্রেটিক লীগ, মাওলানা আব্দুর রহিমের কথা, মাওলানা আব্দুর রহিম সাহেবের, যেটা আপনি বলেছেন যে এখানে নাখালপাড়ায় বসতেন, সেখানে শেষ বয়সে আমার সাথে দেখা হয়েছে, সেখানে আপনার তারা এই রাজনীতি করেছে। পরে আইডিয়াল ভেঙে কিন্তু জামাত ইসলামী তারা এখানে সবাই চলে এসছে। এখন এই যে তাদের যে বিবর্তন হতে পারে, এটা রাজনৈতিক কৌশল হতে পারে। আমরা ওই আওয়ামী লীগের মতো জামাতকে ওই আওয়ামী লীগ যে দৃষ্টিতে দেখে সেই দৃষ্টিতে আমরা দেখি না। আমরা রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে চাই। আমরা দেশকে দ্বিধা বিভক্ত করতে চাই না, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, বেগম খালেদা জিয়াও যেটা ধারণ করেন, আজকেও আমাদের একজন নেতা সে কথা বলেছেন। আমরা রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে চাই। সেই কারণেই তাদের যে আজকে যে অপরাজনীতি, এগুলোর কথা আমরা আজকে প্রকাশ্যে নিয়ে আসছি। আপনি বললেন যে কেন জামাত এই নির্বাচনকে প্রলম্বিত করতে চায়, কারণ তারা জানে আগামী নির্বাচনে যদি নিরপেক্ষভাবে হয়, প্রতিদ্বন্দ্বিতামূলক যদি হয়, একা যদি জামাত নির্বাচন করে তাদের অবস্থান কি হবে এটা তারা জানে। আমি জানি, হ্যাঁ, সেটাও এটা আপেক্ষিক ব্যাপার, যা কিয়ামত পর্যন্ত তো কেউ বাঁচবে না, উনি যেটা বলেছেন আমি ওনার সাথে একমত। কিন্তু এটা বলা হয় যে জামাত অতীতে কি হয়েছে, আপনার যখন জামাত যখন একা নির্বাচন করেছে তখন আপনার 3 জন তাদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল 96 সালে। আর আপনাদের সাথে করলে, আমাদের সাথে করলে তখন 17 জন হয়েছিল। খালি কি 17 জন মন্ত্রী, মহিলা হয়েছিল, খালি কি 17 মন্ত্রী হয়েছে। এখন সেই কারণে তারা মনে করে যে যদি বিএনপির সাথে জোট না হয়, তারা এর মধ্যে বসেছিলেন ইসলামী আন্দোলন, এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দলের সাথে একসাথে রাজনীতি ইলেকশন করলে কি হতে পারে, সেখানেও তাদের যেহেতু হতাশামূলক একটা চিত্র তাদের সামনে এসছে, সেই কারণে এই নির্বাচনকে প্রলম্বিত করে রাজনীতির ময়দানে সংঘাত সৃষ্টি করে, সংঘাতকে প্রভোগ করে এবং সেই সংঘাতে বিএনপিকে ইনভাইট করে তারা এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় যাতে বাংলাদেশে নির্বাচন অনিশ্চিত হয়ে যায়। ওই অনিশ্চিত হলে কি হবে, এখন যে সমাদরটা পাচ্ছে প্রশাসনের কাছে, সরকারের কাছে, সেটা অব্যাহত থাকবে। যেমন এখন চাইলেই তারা প্রশাসন কেন সমাদর করবে, এখন চাইলেই প্রশাসন কেন জামাতকে সমাদর করবে, চাইলেই যেমন 4 জোড়া আপনার কি বলে ট্রেন তাদেরকে না নো ফ্রি না, আমি বলছি না ফ্রি না, আমরা তো কখনো চাওয়ার সাহস করি না, আমরা তো চাওয়ার পেমেন্ট দিয়ে নিয়ে আসছে, ফ্রি না আমাদের নাই, আমরা চাওয়ার সাহস করি না, যার কারণে তো এটা এইভাবে বলতেছেন না। সেই কারণে এই সমাদরটা তারা পাবে না। ওই ক্ষমতার নির্বাচন না করেও ক্ষমতার যে স্বাদ তারা নিতে চায়, এই কারণে তারা নির্বাচনকে প্রলম্বিত করতে চায়। তারা এই যে সমস্ত কিছুর, এই যে ওইটা অবশ্য বলেছে, এবার কি বলে ওনাদের এখন শরিক বা ওনাদের জোট সঙ্গী ফয়জুল করিম, ইসলামী আন্দোলন, তিনি এর আগে বলেছিলেন যে জামাত যেখানেই যাবে পয়জন সেখানে ধ্বংস করে দিবে। এখন অবশ্য ওনাদের ধ্বংস হবে কিনা আমরা জানি না। তো সেইখানেই তো ওনারা বলেছেন যে জামাত কি, ওনার মুখ দিয়ে তো এসছে। আমি এই কথাগুলো উচ্চারণ করতে চাই না, এই কথাগুলো আমরা উচ্চারণ করতে চাই না, কিন্তু তারপর আমরা ঐক্য চাই দেশের প্রশ্নে। আপনি বলেন প্রয়োজন, আবার ঐক্য কেন হবে? শোনেন, প্রয়োজন হলে জনগণই সেটা আপনার মানে প্রত্যাখ্যান করবে, জনগণই প্রত্যাখ্যান করবে। সেখানে জনগণ হলো সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। আপনি জনগণকে ভয় পেয়ে, নির্বাচনকে ভয় পেয়ে যদি আপনি এখানে আপনার গন্ডগোল পাকাইতে থাকেন, তাহলে তো বাংলাদেশ এই যে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সেটা তো বাস্তবায়ন হবে না। এটা হলো বাস্তবতা। আজকে এই যে আপনারা মানে যে নির্বাচনের কথা আসলেই তারা আজকে ভয় পায়, তারা একটা নার্ভাসনেসের মধ্যে ভুগে। তারা নির্বাচনের কথা আসলেই সংস্কার করতে হবে, মৌলিক সংস্কার করতে হবে। আরে মৌলিক সংস্কার করব আমরা, আমাদের থেকে আগে সংস্কার প্রস্তাব কে দিয়েছে?
না, 2016 সেই সাল থেকে- বিষয়গুলো স্পষ্ট আছে। আমার মনে হয় রাশেদ খানের কাছে যাওয়ার আগে আমাদের মান্নান সাহেব একটু বলতে চাচ্ছিলেন, আমি সেটা একটু কিউ দিয়ে দিই যে এই খরচের কথা কিন্তু উঠছে। ইমরান সালে প্রিন্স বলছে Okay. যে সারা দেশ থেকে নিজেদের খরচ আপনারা নিয়ে আসছেন, আপনাদের 4 জোড়া ট্রেন বা 3 জোড়া ট্রেন বা 2 জোড়া ট্রেন দিয়েছে, আপনি বলছেন আমাদের নিজেদের টাকা এনেছি। আমি একটু যোগ করতে চাই যে এটা কিন্তু আপনাদের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের কথা, যে এই ট্রেনের বাইরে 11,000 বাস, 8,000 গাড়ি, জি আরো তো লঞ্চ, মানে জি। আমি আমি ধারণা হ্যাঁ। করতে চাই টোটাল কত খরচ হয়েছে আপনাদের? ইয়েস, টোটাল কত খরচ হয়েছে এটা আমি এখন বলতে পারবো না, তবে এই খরচের উৎসটা বলতে পারবো। জি বলুন। এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের একজন ঠেলাওয়ালা, মজুরওয়ালা, কৃষক, চাকরিজীবী যে এসেছেন তিনি নিজের টাকা দিয়ে এসেছেন। অর্থাৎ গাড়িতে যদি 50টা সিট থাকে তিনি একটা সিটের ভাড়া দিয়ে কিন্তু এসেছেন, এবং তার নিজের স্ত্রী খাবার তৈরি করে দিয়েছেন, শুকনা খাবার নিয়ে। এটা ফুটেজে আসছে, বহু মানুষের সামনে এটা প্রুভ হয়েছে যে প্রত্যেকেই নিজ নিজ খরচে এসেছেন। এটা দলীয়ভাবেও ভর্তুকি হয় নাই, কারো কাছ থেকে এটাকে জোর করে নেওয়াও হয় না। তাহলে যে দলের কর্মীরা মাসে মাসে তার দলকে টাকা দিয়ে সেই দল পরিচালনা করে, দলের প্রতি কমিটমেন্ট থেকেই তারা কিন্তু এসেছে। কাজেই এই টাকাটা এরকম না যে দল দিয়েছে বা অন্য কেউ দিয়েছে, প্রত্যেকটা ব্যক্তি ওই ট্রেনে যারা উঠেছিল প্রত্যেকেই মানে কিন্তু বিষয়টা তার কি সিট এরকম, ভাড়া দিয়েছে। বিষয়টা কি এরকম, কেউ বলে চাঁদা, কেউ বলে না ডোনেশন, না কেউ বলে ইয়ানত? না না আপনারা তো ইয়ানত বলেন। না, আপনি যদি এখন একটা উবারে ওঠেন, যদি শেয়ার রাইড শেয়ারের সুযোগ থাকে, আপনার অংশ আপনি ভাড়া দিয়ে যাচ্ছেন, তাই বলে পুরো গাড়ির খরচ তো আপনি দিচ্ছেন না। কাজেই আমাদের প্রত্যেকটা কর্মী সেখানে অংশগ্রহণ করেছে, প্রত্যেকটা লোকই অংশগ্রহণ করেছে। হ্যাঁ, হতে পারে হারুন ভাইয়ের টাকা নাই, আমার টাকা আছে, আমি বলছি যে ঠিক আছে আমি হারুন ভাইয়ের টাকাটাও দিয়ে দিব। তো এভাবে দু একজনকে দিয়ে দিতে পারে, বাট কর্মীদের বাইরে কেউ এটা দেয় নাই। আর আমরা কখনো ফ্রি বাস, ট্রেন, লঞ্চে আমরা উঠার কোনো প্রমাণ এদেশে আচ্ছা, নাই। আমরা এই বিষয়গুলো আরো এরপরে- বিস্তারিত এরপর- আপনি তাহলে 2 মিনিট একটু বলেন, হ্যাঁ, তারপর 2 আমরা মিনিট আবার আমি শুনবো। আরেকটু বলতে চাই। সেটা হচ্ছে ভাই অনেকগুলো কথা বলেছেন, সংস্কারের কথা বলেছেন। সংস্কার তো করতে হবে, ভাইরাও সংস্কার চান, কিন্তু ভাইরা অনেক জায়গায় বলেছেন যে ক্ষমতায় যে আমরা সংস্কার করব। ভাইরা ক্ষমতায় যে যে সংস্কার করবেন এটা, এবং আওয়ামী লীগ বা যে ক্ষমতাসীন দলরা যে সংস্কার করে না, এই বিষয়ে জনগণ মোটামুটি এখন মানে অনেকটাই মানে আশাবাদী যে না, এটা তাদের দ্বারা সম্ভব না। এই জন্য এখন যে সংস্কারের সুযোগ এসেছে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে একটা স্থায়ী রূপ দেওয়ার জন্য এই সংস্কার এখন আশু প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এরপরে ভাই বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার, দেখেন এটা অধ্যাপক গোলাম আজম সাহেবই কিন্তু এটার ফর্মুলা দিয়েছেন। 1994-এ অধ্যাপক গোলাম আজম স্যার কিন্তু আনুপাতিক হারে নির্বাচনের পদ্ধতির উপর বই লিখে গেছেন। কাজেই এটা আমাদের জন্য যে নতুন বিষয়টা কিন্তু তা না। আরেকটা বলেছেন আমরা ধোঁকা দেওয়ার রাজনীতি করছি, আমরা ধোঁকা দেওয়ার কোনো রাজনীতি আমরা করি না। আমি ভাইদেরকে বলবো বিএনপি কি রাজনীতি করছে, বিএনপির রাজনীতি সম্পর্কে মানুষের পারসেপশন কি? 5ই আগস্টের পরে বিএনপির perception কি বিরুদ্ধে বলেন? মানুষের বক্তব্য হচ্ছে দখল, চাঁদাবাজ, মানে কত জায়গায় দখল করেছেন, মানে বালুমহল, বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, এবং সর্বশেষ মানুষ দেখলো মিটফোর্ডের সামনে যে ঘটনা, এগুলো মানুষ তো নিতে পারছে না। কাজে এই জায়গা থেকে আমরা বিএনপির সাথে অনৈক্য চাচ্ছি না। বিএনপির কর্মীদের প্রতি তাদের যে নিয়ন্ত্রণহীনতা আসছে, আমরা বলছি যে এই লাগাম আপনারা টেনে ধরেন, রাজনৈতিক কালচার পরিবর্তন করেন। বাংলাদেশের জেনজি কিন্তু এই রাজনীতি চাচ্ছে না, জেনজিকে আপনাদের স্টাডি করা উচিত। এটা আমরা আরো শুনবো। দর্শক, আমরা আরোই আলোচনা চালিয়ে যাব, তার আগে আরো একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আলোচনা হচ্ছিল কোনটি চাঁদা, কোনটি ডোনেশন, কোনটি ইয়ানত। জামায়াত নেতা বলছিলেন, আরও বলবেন। প্রিন্স ভাই রয়েছেন, সৈয়দ ইমরান সানের প্রিন্স, ওদিকে রাশেদ খান সাহেব অপেক্ষা করছেন। আমরা একটু জামায়াতের এই সমাবেশ নিয়ে প্রিন্স ভাইয়ের আসলে ওপিনিয়নটাকে একবার অডিওটা দেখে নিই। প্রথম কথা হলো, শোডাউন করে কোনো রাজনীতি করা যায় না। জামাত একটি ক্যাডার ভিত্তিক সংগঠন, সারা বাংলাদেশ থেকে তাদের সকল সদস্যদেরকে বাস, ট্রাক, ট্রেন, লঞ্চ ভাড়া করে ঢাকায় নিয়ে এসে জাতীয় সমাবেশ করেছে। ভালো কথা, এটা আমরা মনে করি তাদের স্বাভাবিক রাজনৈতিক সাংগঠনিক কর্মকাণ্ডের একটি অংশ। আর আপনি বলেছেন যে এই 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 মানে সমাবেশগুলো করার মধ্য দিয়ে তারা তাদের দাবির গ্রহণযোগ্যতা, এটা গ্রহণযোগ্যতা শুধু ক্যাডার কর্মীদের উপস্থিতিতে সমাবেশ করলেই সেটা গ্রহণযোগ্যতা নিরূপণ করা যায় না। প্রিন্স ভাই, আপনি কেন বারবার ক্যাডার বলছেন? কেন বলছেন তারা ক্যাডার ভিত্তিক?
কেন গণমানুষের দল আপনি জামাতকে ক্যাডার বলছেন না? বলতে আমরা যে কথাটা মানে বুঝি প্রচলিত যে ক্যাডার বলতে মনে হয় সশস্ত্র ক্যাডার, তা কিন্তু না। ক্যাডার হলো রাজনৈতিক ক্যাডার, ওদের কর্মী, তাদের সংগঠক, এবং এটা একটা মানে মানে অনেকটা ইয়ের মতো আর কি, কি বলে, পেইড একটা না, বিষয়। তাহলে আপনি আমি জনমানুষ না, আপনি কি জনগণ না? আমি জনগণ না। না, কিন্তু তারা কেন জনগণের মধ্যে যেতে পারছে না? শুরু থেকেই আপনি দেখবেন জামাতের রাজনীতি তারা নিজস্ব ধ্যান ধারণার আলোকে তারা কিন্তু এটা করে। জনগণের মধ্যে তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই। কেন নাই? কেন নাই? কারণ জনগণের যে পালস বুঝে তারা রাজনীতি করতে পারে না। এটা বলে, এটা আমি আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি এটা বিশ্বাস করেন কি না, আমি এটার উত্তর কোনো দিতে পারবো না। আপনার 47-এ পাকিস্তানে যখন আন্দোলন হলো তখন তারা পাকিস্তানের পক্ষে থাকতে পারেনি। মুক্তিযুদ্ধের যখন হলো স্বাধীন বাংলাদেশের পক্ষে যখন আন্দোলন হলো তখন কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে তারা থাকতে পারেনি। এই যে দুটা, কিন্তু 24-এ তো জনগণের পক্ষে ছিল। 24-এ জনগণের পক্ষে ছিল কখন? যখন তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে দিল আওয়ামী লীগ, সেই সময় থেকে তারা নেমেছে, আমরা অস্বীকার করব না। এবং নেমেছে, আমরা তো তাদেরকে সাধুবাদ জানিয়েছি, আমরা একসাথেই কাজ করেছি, অস্বীকার করতে পারবেন না। আমাদের প্রায় 550 নেতাকর্মী নিহত হয়েছে, তাদের নিহতের সংখ্যাও কিন্তু আছে, অস্বীকার করতে পারবো না আমরা কেউ। হ্যাঁ, কিন্তু আজকে যে পরিস্থিতি, এই যে জনগণের পালস তারা বুঝতে পারতেছে না, সেই কারণে নির্বাচনকে তারা প্রলম্বিত করার জন্য চেষ্টা করছে। এখানে উনি একটি কথা বললেন, চাঁদাবাজির কথা। এখন যদি আপনি বলেন আমি জামাতের চাঁদাবাজি নিয়ে যেই আপনার পত্রিকার রিপোর্টগুলি এসছে, নেতাকর্মীরা চাঁদা না পেয়ে নরসিংদীতে মাধবদীতে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তাকে মারাত্মকভাবে আহত করেছে, একটা নিউজ। তারপর ফেনীতে চাঁদাবাজির অভিযোগ, আমি লিখছিলাম, আপনি তখন আমাকে ফ্লোর দিয়ে দিয়েছেন। ফেনীতে চাঁদাবাজির অভিযোগে জামাত নেতাকে বহিষ্কার। তারপরে এই ধরনের তো নিউজ আরও আছে। তারপর ধরেন এই যে তারা বলছে নেতার চাঁদাবাজির ঘটনায় জামাত নেতার বিস্ময়, এগুলি তো নিউজ আসছে। তো এখন চাঁদাবাজি, হ্যাঁ, চাঁদাবাজটা আমাদের সমাজে সংক্রমিত করেছে কে? আওয়ামী লীগ। আওয়ামী লীগ গত 15 বছরে একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছিল যে রাজনীতি মানেই অবৈধ পথে টাকা ইনকামের একটা পথ। জি, সেই সংক্রমণে কিছু লোক সংক্রমিত হয়েছে, আমাদেরও বিএনপি হয় নাই, কে বলছে হয় নাই, হয়েছে। আমরা বলেছি ব্যক্তির দায় দল দিবে, তা ওনাদের নেতাও বলেছে ডক্টর শফিকুর রহমান যে ব্যক্তির দায় কোনো দল নিতে পারে না। আমাদের এই পর্যন্ত প্রায় 5000-এর উপরে নেতাকর্মীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। তারা শুধু চাঁদাবাজি না, চাঁদাবাজি তো আছেই, তারা জনগণের সাথে খারাপ ব্যবহার করেছে বা ব্যক্তিগত স্বার্থে দলকে ব্যবহার করতে চেয়েছে। কিন্তু আমার প্রশ্ন, এইটা তো জামাতেও হয়েছে, কিন্তু আমরা যে সাহস দেখিয়েছি, আমাদের এই পর্যন্ত 5000-এর উপরে নেতাকর্মীকে আমরা বহিষ্কার করেছি, প্রশাসন কি করলো? এই পর্যন্ত প্রশাসন তো, আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ করলাম তাদেরকে তো প্রশাসন, আমরা কথা শুনবো। আমরা একটু রাশেদ খানকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি। রাশেদ, শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। আপনার ফ্লোর প্লিজ। আমি ওই জায়গা থেকে শুরু করতে রিকোয়েস্ট করবো আপনাকে। এই যে আমি একটা কথা বলেছিলাম, এবং এখানে আলোচনা হচ্ছে, কেউ নেয় ডোনেশন, কেউ নেয় চাঁদা, কেউ নেয় ইয়ানত। পার্থক্যটা কিভাবে করব? যে এত বলছেন জামায়াত নেতা যে আপনার 4 জোড়া ট্রেন, 11,000 বাস, 8,000 প্রাইভেট কার, কত টাকা খরচ, এগুলো কি একদম তারা নিজেদের মানে এগুলো নিয়ে কি প্রশ্ন তোলার জায়গা কি নাই বা আছে? আপনি কি মনে করেন? ধন্যবাদ। দেখেন, এখন যে বিতর্ক আমরা লক্ষ্য করছি, এই বিতর্কের মূলত ক্ষমতা। মূলত এখন প্রত্যেকটা দলই আগামীতে ক্ষমতায় যেতেছে এবং এই ক্ষমতায় যাওয়ার জন্যই মূলত একজন আরেকজনের বিরুদ্ধে এক ধরনের নিষেধাজ্ঞা করছে। যেমন বিএনপি কে বিভিন্ন ভাবে উস্কানি দেওয়া হচ্ছে। এখন বিএনপি আসলে এইটাকে তারা সহ্য করবে নাকি এই উস্কানির ফাঁদে পা দিয়ে তারা আসলে মাঠে নেমে পড়বে? যেমন দেখেন, কক্সবাজারে এনসিপির একজন নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্যকে নিয়ে নানান ধরনের মন্তব্য করেছে এবং এর প্রেক্ষিতে দেখলাম যে বিএনপি বিভিন্ন জায়গায় মিছিল শুরু করলো। এখন বিএনপি যদি এনসিপির একজন নেতা, যাকে আসলে গণ অভ্যুত্থানের আগেও কেউ চিনত না, গণ অভ্যুত্থানের সময়ও চিনত না, গণ অভ্যুত্থানের পরে কখনো প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে, কখনো তারেক রহমানকে নিয়ে, কখনো অন্য দলের নেতাকে নিয়ে, কখনো জামাতকে নিয়ে নানান ধরনের মন্তব্য করার কারণেই যখন মিডিয়াতে আপনারা সংবাদ পরিবেশন করেছেন, তখন কিন্তু সেই নেতাকে এখন মানুষ জাতীয় নেতা হিসেবে চিনছে এবং সেক্ষেত্রে কিন্তু বিএনপি বলেন, জামাত বলেন, তারাও কিন্তু সহযোগিতা করছে। তো আমাদের মনে হয় আমরা যেভাবে, এখানে আমি দুইজনের বক্তব্য শুনছিলাম, আমরা যেভাবে আসলে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ছি, এটা আসলে আমাদের জন্য খুবই আসলে আপনার দুঃখজনক। অভ্যুত্থানে আমরা সবাই ভূমিকা রেখেছি, আমাদের সবার অবদান আছে,
কিন্তু আমরা সেই অবদান ভুলে গিয়ে এখন আমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি। একজনকে আমি বলছি চাঁদাবাজ, আবার আমাকে কেউ বলছে যে ধর্ষক, নানান ধরনের বক্তব্য বা রাজাকার। আমার মনে হয় এই বিষয়গুলো আমাদের অ্যাভয়েড করা দরকার। কারণ গণ অভ্যুত্থানে আমার মনে হয় যে 5 আগস্ট সকালবেলা যে নেমেছে তারও অবদান আছে। সে যদি না নামতো তাহলে কিন্তু হাসিনা পালাইতো না। 5 আগস্ট যে কারফিউ জারি করা হয়েছিল, যদি জনগণ মাঠে না নামতো তাহলে আপনি বলেন তাহলে কি আসলে হাসিনা পালাতো? সেনাবাহিনী কি তাকে বলতো যে আমরা তোমার সাথে আর নাই? পুলিশ বলতো, র্যাব বলতো, বিজিবি বলতো, প্রশাসনের কেউ বলতো না? তার মানে 5 আগস্ট সকালবেলা যে নেমেছে তারও ভূমিকা আছে। দেখেন, আজকে আমি প্রথম আলোর একটি খবর দেখলাম যে এই গণ অভ্যুত্থানে সব থেকে বেশি আপনার শহীদ হয়েছে যারা শ্রমিক শ্রেণীর মানুষ। তার মানে কি? তার মানে এই গণ অভ্যুত্থান কোনো একক দলের না, এই গণ অভ্যুত্থান এদেশের 18 কোটি মানুষের। এবং এই গণ অভ্যুত্থানে সবাই ভূমিকা রেখেছে, রাজনৈতিক দলের কর্মীরা ভূমিকা রেখেছে। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কাউকে গুম করা হয়েছে, কাউকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে, তখন যে লড়াইটা সাধারণ মানুষকে সাথে নিয়ে কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো দিয়েছে, সেক্ষেত্রে বিএনপি বড় একটি দল হিসেবে ভূমিকা রেখেছে, জামাত ভূমিকা রেখেছে, গণ অধিকার পরিষদ ভূমিকা রেখেছে। কিন্তু এখন খুব দুঃখ লাগছে যখন আসলে আমরা দেখছি সেই জায়গাটা আছি। কিন্তু 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 আপনি যদি চাঁদার বিষয়টা একটু বলতেন, কারণ হচ্ছে এনসিপির ব্যাপারেও প্রশ্ন উঠেছে, তাদের বিশাল সমাবেশ, গাড়ি, তাদের অফিস, আপনাদের ব্যাপারেও প্রশ্ন আছে, জামায়াতের ব্যাপারেও প্রশ্ন আছে, বিএনপির ব্যাপারেও প্রশ্ন আছে। এখন একজন নিলে ইয়ানত, আর একজন নিলে ডোনেশন, আর একজন নিলে চাঁদা, মানে এই পার্থক্য কেন? মানে পানি তো পানি না, কোনটা লাল পানি কোনটা নীল পানি একটু বুঝিয়ে দিন। কার পকেট থেকে নিচ্ছেন এটা হচ্ছে দেখেন, ইম্পর্টেন্ট। একটি ইসলামিক দলের, আমি শেষ করি, একটি ইসলামিক দলের নেতা, সর্বোচ্চ নেতা, তিনি যে বক্তব্য রেখেছেন যে চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার। এবং তিনি আরো বলেছেন যে চাঁদা ওঠে পল্টনে, ভাগ যায় লন্ডনে। এই যে তারেক রহমান সাহেবকে নিয়ে যে ধরনের মন্তব্য তিনি করলেন, এবং তিনি এর আগে এটিও মন্তব্য করেছিলেন জামাতকে নিয়ে যে বাংলাদেশে যদি কমিউনিস্টরা ক্ষমতায় যায় তাহলে ইসলাম কায়েম করা সম্ভবপর হবে, কিন্তু জামাত যদি কখনো ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশে ইসলাম বলে কিছু থাকবে না। অর্থাৎ তিনি কখনো আসলে জামাতকে ধরছেন, কখনো আবার বিএনপিকে ধরছেন। তো এই যে ধরাধরির রাজনীতি শুরু হয়েছে, এইটা তো আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। এছাড়া জামাত ইসলাম দেখেন বিএনপি চাঁদাবাজি নিয়ে মন্তব্য করছে। গতকালকের সমাবেশে আপনারা গেলেন, এনসিপি গেল, ইসলামী আন্দোলন গেল, বিএনপি গেল না বা দাওয়াত পেল না, এবি পার্টি গেল না বা দাওয়াত পেল না, বিভূতিটা কি সেখানেই করলো না? আমাকে একটু শেষ করতে দেন। দেখেন, এই যে জামাত ইসলাম, বিএনপি চাঁদাবাজি নিয়ে মন্তব্য করছে, কিন্তু বাংলাদেশে যে গণ অভ্যুত্থানের পরে সব থেকে স্মার্ট চাঁদাবাজি সমন্বয়ক নামধারী কয়েকজন করলো, কয়েকজন ছাত্রনেতা করলো, একজন নারীর কাছ থেকে 48 লাখ টাকা হাতিয়ে নিল, এই বিষয়ে জামাত ইসলাম এখনো পর্যন্ত কোনো মন্তব্য করে নাই। এমনকি যখন জামাত ইসলামকে ভারতের একটি দল, ভারতের এক্সটেনশন বলা হয়েছে, তখন জামাত ইসলাম কিন্তু কোনো প্রতিবাদ করে নাই। আমি জানি না, তারা একটা দলের ক্ষেত্রে খুবই নমনীয়, তাদের সমস্ত বক্তব্য হজম করছে, কিন্তু বিএনপির ক্ষেত্রে তারা খুবই গরম গরম বক্তব্য দিচ্ছে। আমার মনে হয় এটা তাদের। আমরা এখান থেকেই যাই জামায়াত নেতার কাছে, ডক্টর মোহাম্মদ আব্দুল হান্নান। বিএনপির ব্যাপারে গরম, এনসিপির ব্যাপারে নরম। মান্নান সাহেব যদি একটু বলতেন, মানে ওই এই কথাটাই আমি বলতে চাই যে আবার এনসিপি আপনাদের ওখানে বক্তব্য দেয়, আপনারা দুইটা থানায় হামলা হইলো, একটা পটিয়া আর একটা, কিন্তু যেটা বিএনপি করলো সেটা সমালোচনা করলেন, যেটা বৈষম্য বিরোধীরা আটকাইলো সেটা সমালোচনা করলেন না। জি, শুরু করতেন। জি, ধন্যবাদ। আসলে বাংলাদেশের রাজনৈতিক যে কালচারে সমালোচনাকে কি করতে হবে, সহ্য করতে হবে। আমরা একটু স্পেসিফিক জানতে চাই। সেই সমালোচনা যদি আমরা সহ্য করতে না পারি তাহলে আমাদেরকে রাজনীতি করা যাবে না। সাদাকে সাদা বলতে হবে, কালোকে একটু স্পেসিফিক। আপনার সময় কম, কিন্তু একদম স্পেসিফিক। আমি এটাই বলছি যে আমি রাশেদ ভাইকে ধন্যবাদ জানাই, উনি শুরুর দিকে খুব সুন্দর করে বলেছেন। এবং বাংলাদেশের রাজনীতিতে এনসিপি যে তাদের যদি কোনো কার্যক্রম থাকে এবং সেটা যদি প্রমাণিত হয়, সেটা তো আমরাও বলছি। এবং একজন উপদেষ্টার মানে যে ছিল কি বলে পিএস, তার যে দুর্নীতি ছিল, এ ব্যাপারে তো আমাদের স্পষ্ট অবস্থান আছে। কাজে আমরা এটাকে যে বলছি না তা না। এনসিপির সাথে জোট হওয়ার সম্ভাবনা আছে কিনা আপনাদের? আমাদের সাথে এনসিপি কেন, আমাদের সাথে বাংলাদেশ প্রেমিক সবার সাথে জোট হওয়ার সম্ভাবনা আছে, বিএনপির সাথেও আছে, বিএনপির সাথে জোট হওয়ার সাথেও আছে। কাজেই মানে এটাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। মানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জোট হবে। বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান সাহেব বলেছিলেন যে আমরা জাতীয় সরকার গঠন করতে চাই,
এবং এই জাতীয় সরকারের ফর্মুলা যদি উনি ঠিক থাকেন তাহলে তো বাংলাদেশে ফ্যাসিস্ট বিরোধী সকল শক্তির ঐক্য হওয়ার এখানে সুযোগ আছে। আর ভোটের রাজনীতিতে পার্সেন্টেজ নিয়ে অনেক কথা হয়, 25 বছর 15 বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে, নতুন করে দেখার সুযোগ এসেছে, সমীকরণ কারটা কোথায় চলে যায়। বাংলাদেশের রাজনীতিতে জামাত এখন একটা নতুন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। নতুন বাংলাদেশ গড়ায় গত জাতীয় সমাবেশে 19 তারিখের জাতীয় সমাবেশে জামাত আমিরের যে সুস্পষ্ট বক্তব্য, উনি বারবার পড়ে যাও, দুইবার পড়ে যাও, যে উঠে দাঁড়িয়ে বসে যে বক্তব্য দিয়েছেন, দুর্নীতি, অন্যায় এবং সরকারি সুযোগ সুবিধা গ্রহণ এবং জবাবদিহিতা সরকার গঠনে জামাত ইসলামী কখনো কি করবে না, কোনো আপোষ করবে না এবং কাউকে কোনো সুযোগ দিবে না। ধন্যবাদ এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। আমাদের একটা লাইনে বলবেন। জি, এক লাইনে হচ্ছে, এদেশের ফ্যাসিস্ট বিরোধী ঐক্যবদ্ধ অবস্থানে আসার জন্য আমরা সকল রাজনীতিবিদদেরকে বলবো যে দলীয় কর্মীদেরকে আপনারা কি করেন, চাঁদাবাজ দখলবাজি থেকে বিরত রেখে আসুন একটা কল্যাণময় বাংলাদেশ। অবশ্যই অবশ্যই ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, মজলিসে শুরা সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী। ধন্যবাদ রাশেদ খান, তিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। ধন্যবাদ সৈয়দ ইমরান সালে প্রিন্স, যুগ্ম মহাসচিব জাতীয়তাবাদী দল বিএনপি। দর্শক, ফ্যাক্ট চেক আজকের মতো এখানেই শেষ। প্রতি রোববার রাত 10টায় অনুষ্ঠিত হয় ফ্যাক্ট চেক। আমাদের সঙ্গেই থাকুন। শুভরাত্রি।